পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা আর সত্যজিতের সিনেমা না দেখা দুটোই একই ব্যাপার। বিখ্যাত জাপানি পরিচালক কুরোসাওয়া এভাবেই শ্রদ্ধা জানিয়েছিলেন বন্ধু সত্যজিৎকে। সেই সত্যজিৎ রায় আজ ১০০ বছরে জন্মশতবর্ষে এক অনন্য নির্মাতার আদ্যোপান্ত নিয়ে বিশেষ এই আয়োজন। অদ্বিতীয় সত্যজিতে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফয়সাল মোর্শেদ। আজ আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন প্রখ্যাত নির্মাতা মোর্শেদুল ইসলাম ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু। আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাল ১৯৪৯। বিখ্যাত ফরাসি চলচ্চিত্র পরিচালক জো রানোয়ার কলকাতায় দ্য রিভার ছবির শুটিং করতে আসেন, আর এখানেই তার সাথে সাক্ষাৎ ঘটে সত্যজিতের। এরপর ১৯৫০ সালে তিনি লন্ডনে গিয়ে ভিক্টোরিয়া দ্য সিকার লাডভি দি বিচিক্লেতে সিনেমাটি দেখেন, আর এখান থেকেই তিনি স্বপ্ন দেখেন চলচ্চিত্রের। এরপর তো এক মহাকাব্যিক জীবন। সহকর্মী তানজিলা খান মিম একটি প্রতিবেদন তৈরি করেছেন, শুরুতেই আমরা সেটি দেখে নিব। চিত্রশিল্পী যেমন রং তুলিতে কথা বলেন, লেখক যেমন কলমে আওয়াজ তোলেন, আর তিনি কথা বলেছেন সেলুলয়েডের ফিতায়। কাছের মানুষেরা তাকে ডাকতেন মানিক নামেই। জন্মেছিলেন ১৯২১ সালের ২ মে কলকাতা শহরে বাবা সুকুমার রায় এবং মা সুপ্রভা দেবীর ঘরে। মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারালে মায়ের স্নেহ মমতাতেই বহু পারিবারিক অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে বেড়ে ওঠেন তিনি। বড় হতে হতে ঝোঁক সৃষ্টি হয় চারুকলার প্রতি, কিন্তু ভাগ্য সেদিকে সুপ্রসন্ন না হওয়ায় তাকে ভর্তি হতে হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সেখানে স্নাতক শেষ হলে মায়ের ইচ্ছেতে তাকে ভর্তি হতে হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৩ সালে শান্তিনিকেতন ছেড়ে কলকাতা আসেন সত্যজিৎ। যোগ দেন এক ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায়। একই সময়ে তিনি প্রকাশনা সংস্থা সিগনেট প্রেসের সঙ্গেও জড়িয়ে পড়েন এবং সেখানে তিনি প্রচুর বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন, যার মধ্যে রয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন ও রূপসী বাংলার প্রচ্ছদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এবং জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া সহ বহু বইয়ের প্রচ্ছদ। ভিক্টোরিয়া ডি সিকোর ছবি বাইসাইকেল থিভস নাকি তার উপর গভীর প্রভাব ফেলেছিল। তার স্ত্রী বলেন, ওই ছবি দেখেই তিনি সিদ্ধান্ত নেন চলচ্চিত্রকার হবেন। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে লন্ডন সফরের মধ্য দিয়ে শুরু হয় চলচ্চিত্র জগতে তার জয়যাত্রা। ১৯৫৫ সালে তিনি নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। তাই তো মুক্তি পাওয়ার পরপরই ছবিটি দর্শক সমালোচক সবার অকুণ্ঠ প্রশংসা লাভ করে ও বহু পুরস্কার জিতে নেয়। দেশে বিদেশে ছবিটি বিশেষভাবে সমাদৃত হয়েছিল। অপর্ণার মৃত্যুতে অপুর সংসার ভাঙন, গুপি গাইন, বাঘা বাইনের হীরক রাজার দেশে, বইয়ের পাতা থেকে সেলুলয়েডে ফেলুদার দৃশ্যায়ন, রবীন্দ্রনাথের ঘরে বাইরেকে মানুষের মনে স্থান, সবকিছুই তিনি করেছিলেন নিপুণভাবে। বাংলা, ইংরেজি, উর্দু এই ৩ ভাষাতেই মোট ৩২টি কাহিনীচিত্র এবং ৪টি তথ্যচিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তার জীবদ্দশায় প্রচুর পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৮৭ সালে ফ্রান্সের সরকার তাকে সেদেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লেজিও দনরে ভূষিত করে। ১৯৮৫ সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৯২ সালে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন সম্মাননা স্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করে। ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। ১৯৯২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সত্যজিৎ রায় ভর্তি হন হাসপাতালে। অস্কার পুরস্কার প্রাপ্তির মাত্র ২৩ দিন পর ১৯৯২ সালের ২৩শে এপ্রিল চলচ্চিত্র জগতের কিংবদন্তি সত্যজিৎ রায় পার্থিব জীবন থেকে চিরবিদায় নেন। সেই বছরেই মৃত্যুর পর তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়। তানজিলা খান মিম, সময় সংবাদ। ৪২ বছরের কর্মজীবনে অসাধারণ সব সিনে কাব্য তৈরি করেছেন সত্যজিৎ রায়। ৩০-এরও বেশি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন অনেক তথ্যচিত্র। প্রতিটি ছবিতেই তিনি আলো ফুটিয়েছেন। অশনি সংকেত তার মধ্যে অন্যতম একটি। সত্যজিৎ রায়ের অসাধারণ একটি চলচ্চিত্র এটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অবলম্বনে অশনি সংকেত নির্মিত হয়েছিল।
এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায় ওপার বাংলার সন্তান হলেও এই বঙ্গে ছিল তার নারীর যোগ। সে কারণেই ববিতাকেও তিনি তার চলচ্চিত্রে নিয়েছেন। সত্যজিৎ সম্পর্কে কথা বলেছেন নায়িকা ববিতা। আজকে সত্যজিৎ বাবুর 100 বছর জন্মদিন। আমি এটা বলবো যে আমি অত্যন্ত ভাগ্যবতী। এক জীবনে সৌভাগ্য এবং একজন সত্যজিৎ রায় নির্দেশনায় কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং আমি যারা সারা বিশ্বে চলচ্চিত্র প্রেমী সত্যজিৎ রায়কে যারা চেনেন এক নামে, তাদের ছবির নায়িকা ববিতা। ববিতা একটি বাংলাদেশের মেয়ে এবং সেই হিসেবে আমি চলচ্চিত্র প্রেমীদের কাছে আমি সত্যজিৎ রায়ের নায়িকা হিসেবে সারা বিশ্বে পরিচিতি অর্জন করেছিলাম। তো আজকে মানিকদাকে আমি খুব মিস করছি, অনেক মিস করছি, কারণ মানিকদার সাথে কাজ করতে গিয়ে আমি আমি কিন্তু মানিকদা বলেই দেখেছি। আমি মানিকদার সাথে কাজ করতে গিয়ে এত ভাল লেগেছে যে আমি ভাষায় অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, আমি যখন ওনার সাথে প্রথম আমি গেছি, উনি আমাকে দেখে খুব ঘাবড়ে গেছেন। তখন মেকআপ ম্যানকে বললেন ওকে আট পরে করে শাড়ি পরিয়ে দাও, আর সিঁথিতে খালি সিঁদুর থাকবে, আর কিচ্ছু না, মাথায় ঘোমটা থাকবে, হাতে শাখা এগুলো পরা থাকবে। বাস, এই আমি সেটে গেলাম। উনি লুক থ্রু করলেন, কারণ উনি দেখবেন যে আমি ক্যামেরা ফেস কেমন আসে, আমার অভিনয় আমি পারি কিনা, কেমন অভিনয় জানি। সেই 3 রকমের অভিনয় আমি যে অভিনয়ের চেষ্টা করছি, কেমন করে তাকাবো, কেমন করে ডায়লগ বলবো, কেমন করে হাঁটবো, দুঃখের সিন বা রোমান্টিক বা যে কোনো সিন দেখেই উনি একেবারে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি আমি, অশনি সংকেতের অনঙ্গ বউকে পেয়ে গেছি, এই হবে আমার অনঙ্গ বউ। এই তারপরে তো আমি মানে কি বলবো, আমার আর ভাষা নেই। এটাই আমার প্রথম মানিকদার সাথে কাজ শুরু। বিশ্ববরণ্য পরিচালক একজন সত্যজিৎ রায়, তার ছবিতে কাজ করেছি এবং অনেক সম্মান অর্জন করেছি। কথা বলছিলেন অশনি সংকেতের অনঙ্গ বউ নায়িকা ববিতা। ছবির ফ্রেমে গল্প বলতেন তিনি। নিদারুণ দৃশ্যকাব্যে বিংশ শতাব্দীর বাঙালি জীবন তুলে আনাই ছিল তার অন্যরকম খেলা। আলো রঙের সে খেলায় বুঁদ হয়নি কে। নিজেকে শুধু নয়, বিশ্ব চলচ্চিত্রের দুধে নির্মাতাদের কাছে তিনি চিনিয়েছেন ভারতকে। তিনি সত্যজিৎ রায়। এ পর্যায়ে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। মোরশেদুল ইসলাম, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, সত্যজিৎ রায় 100 বছর পদার্পণ করলেন, কেমন লাগছে একজন নির্মাতা হিসেবে আপনার কাছে? এটা তো একটা কি বলবো, একটা খুবই খুবই একটা আনন্দের ব্যাপার এবং চলচ্চিত্রের জন্য, বিশ্ব চলচ্চিত্রের জন্য আমি বলবো এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সত্যজিৎ রায়কে আমরা যদি বলি যে তিনি কিন্তু সারা বিশ্বের হাতে গোনা যে কয়েকজন চলচ্চিত্রকার যারা কালকে জয় করেছেন, তাদের মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমি বলবো। আজকের এই দিনে ঠিক 100 বছর আগে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন এবং বাংলা চলচ্চিত্রকে তিনি মুক্তি দিয়েছিলেন। বাংলা চলচ্চিত্র একটা নতুন পরিচয় পেয়েছিল সত্যজিৎ রায়ের মাধ্যমে। তার প্রথম যে ছবি আসলো, পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর মধ্য দিয়ে কিন্তু বাংলা চলচ্চিত্র মুক্তি পেল। এবং যদিও তিনি কিন্তু পথের পাঁচালী সহ আরো বেশ কিছু ছবি, মানে তার অধিকাংশ ছবি আহ, তার অধিকাংশ ছবি যদিও সাহিত্য নির্ভর, তিনি বিভিন্ন সাহিত্য থেকে করেছেন, কিন্তু সেই সাহিত্যগুলো কিন্তু তিনি তার নিজের ভাষা দিয়েছেন। প্রত্যেকটা সাহিত্যকে তিনি নিজের মতো করে ইন্টারপ্রেট করেছেন এবং চলচ্চিত্র যে সাহিত্য থেকে কতটা আলাদা, এটা সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখলেই বোঝা যায়। সুতরাং তার ছবির মোটামুটি আমি বলবো যে 3টা বিশেষত্ব আমি খুঁজে পাই। একটি হচ্ছে তার খুব সাধারণ, তিনি খুব সাধারণ ভাবে সবকিছু বলেন। তার ছবিতে পরিমিতি বোধের খুব ব্যাপারটা আমরা খুব লক্ষ্য করি এবং তার ছবিতে ডিটেইলের ব্যবহার আমরা লক্ষ্য করি এবং তার ছবি
একটা শান্ত ইমেজ দেয় আমাদেরকে, একটা প্রশান্তি এনে দেয় তার ছবি, এবং মানবিক তো বটেই প্রত্যেকটা ছবি, এবং কাব্যিক। তো সুতরাং এই সত্যজিৎ রায়ের ছবি এবং আকিরা কুরোসাওয়া জাপানি যে বিশ্বখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়া যেমন বলেছিলেন যে সত্যজিৎ রায়ের ছবি না দেখলে পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য দেখা হয় না, সেই রকম। তো আমিও মনে করি অবশ্যই সত্যজিৎ রায়ের ছবি কিন্তু আমাদের, বিশেষ করে আমরা যারা বাঙালি এবং আমরা যারা সামান্য চলচ্চিত্র চর্চা করেছি জীবনে, আমাদের সবার কাছেই কিন্তু অনুপ্রেরণা, আহ, একেবারেই প্রথম অনুপ্রেরণা ছিলেন সত্যজিৎ রায়। তো আজকে সত্যজিৎ রায়ের এই ১০০তম জন্মবার্ষিকীতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সমস্ত চলচ্চিত্রানুরাগী সবার পক্ষ থেকে এই মহান স্রষ্টার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। মোর্শেদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আবারও আলোচনায় যুক্ত হব। এবারে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালীর নান্দনিকতা নিয়ে সহকর্মী প্রান্তি সারোয়ার একটি প্রতিবেদন তৈরি করেছেন। আমরা একটি দেখে নেব সেই প্রতিবেদনটি। সত্যজিৎ রায় তার পথের পাঁচালী সিনেমায় বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করেছেন। খুবই স্বল্প বাজেটের এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তারাও ছিলেন অপেশাদার অভিনয়শিল্পী, একইভাবে কলাকুশলীরাও প্রায় অনভিজ্ঞ। এটি প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র যার জন্য আন্তর্জাতিক মহলের মনোযোগ কেড়েছিলেন নির্মাতা। কি সুনিপুণভাবে খুবই সাধারণ দৃশ্য মিলিয়ে মিলিয়ে মন কেড়েছেন চলচ্চিত্র বোদ্ধাদের। প্রথম সিনেমা দিয়ে নির্মাতা তার ঝুলিতে তুলেছেন অসংখ্য পুরস্কার। শুধু কি তাই, এখন পর্যন্ত ভারতের সর্বকালের সেরা সিনেমার তকমাটা পথের পাঁচালীরই। সহজ সরল সংলাপ, মলিন পোশাক, প্রত্যন্ত গ্রামের আবহ এত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা এক কথায় অনবদ্য। সিনেমাটি দেখা মাত্রই মানবিকতার স্পর্শে শিহরিত হতে বাধ্য যে কেউই। পুরো সিনেমায় গুটি কয়েক চরিত্র ঠিক যেন পাশের বাড়ির পড়শি নিয়েই গল্প। অভাবের সংসারে যে কোনো কিছুই বাড়তি, সেখানে মাথার উপর বৃদ্ধ ননদ আর ভাইয়ের বউয়ের দ্বন্দ্ব, ভালোবাসায় মাখার সম্পর্কগুলো এ অনন্য রূপে ফুটে উঠেছে। বাড়ির সবচেয়ে ছোট দুজন সদস্য দুর্গা আর অপু চরিত্র দুটি বিশেষ মাত্রা যোগ করেছে। এই ছোট দুই সদস্যের তেমন কোনো সংলাপ নেই, অথচ চুপচাপ তাদের চোখের ভাষায় তাদের মনের কথা মানুষের সামনে তুলে ধরেছেন সর্বকালের সেরা সিনেমা নির্মাতাদের একজন সত্যজিৎ রায়। এক পয়সার বাইরের খাবার খেতে না পেয়ে ফেরিওয়ালার পিছু দৌড়ানো, আটকে থাকা জীবনে ছুটন্ত রেল দেখতে দুই ভাই বোন মিলে কাশবন পেরিয়ে রেলগাড়ি দেখার অপেক্ষার যে দৃশ্য, তার সাথে যে কারোর ছোটবেলার স্বপ্নের হয়তো মিল টানা যাবে। দারিদ্র যে একটা পরিবারকে কিভাবে ভেঙে চুরে তছনছ করে দিতে পারে, পরিবারের অনুভূতি কেমন হতে পারে তা ফুটিয়ে তুলতে এই সিনেমা সফলের চেয়েও যেন আরো বেশি সফল। এই সিনেমা দেখে সে অনুভূতি জেগে ওঠেনি এমন মানুষ পাওয়া যাবে না। মোট কথা, এই সিনেমাটি আসলে মানবতার বড় দলিল। এই সিনেমা নিয়ে প্রথমে অভিযোগ ছিল ভারতের দারিদ্র্যকে টেনে দেখিয়ে দেশের সুনাম নষ্ট করা হয়েছে, কিন্তু বিষয়টি তা নয়। সিনেমায় মূলত মানবিক আবেদন নিয়েই গল্প বলা হয়েছে, কিন্তু সব সমালোচনা উড়িয়ে দিয়ে অসংখ্য দেশসহ নানান ক্যাটাগরিতে পুরস্কার জিতে সিনেমাটি এখন পর্যন্ত ভারতের সর্বকালের সেরার তকমা ধরে রেখেছে। যদি বলা হয় পথের পাঁচালীর মতো আর কোনো সিনেমা নির্মাণ হয়েছে কিনা, তাহলে এক কথায় বলা যাবে সিনেমা অনেক সৃষ্টি হয়েছে, কিন্তু পথের পাঁচালীর যে নান্দনিক শিল্প তা কালের পরিক্রমায় মানবতার সর্বকালের শ্রেষ্ঠ দলিল হয়েই আজও টিকে আছে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। পথের পাঁচালী দিয়েই বিশ্বজয়ের শুরু তার। অপু দুর্গার অসাধারণ
সম্পর্কের রসায়নে দুর্গা বিয়োগের শোকের সমাপ্তি না ঘটতেই অপরাজিত আর অপুর সংসারে মানব হৃদয়ের নানান বৈচিত্র্য অসাধারণ মুন্সিয়ানায় তুলে এনেছিলেন সত্যজিৎ রায়। আমরা এই মুহূর্তে আলোচনায় ফিরব। আগে জানিয়েছি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরো। বিধান রিবেরো, আপনার কাছে জানতে চাই, একজন সমালোচক হিসেবে কেমন মনে হয় আপনার কাছে সত্যজিৎকে যদি মূল্যায়ন করতে হয়, কিভাবে মূল্যায়ন করবেন তাকে? ধন্যবাদ আপনাদেরকে এই আয়োজনটি করার জন্য। আমার জানা মতে আসলে টেলিভিশনের মধ্যে আর অন্যরা বোধহয় করেছে কিনা আমি জানি না, তবে সময় টেলিভিশন সত্যজিৎকে স্মরণ করছে, এটা একটা খুবই আনন্দের ব্যাপার। আমি মূল্যায়ন করতে চাই সত্যজিৎকে আসলে দুই ভাবে। একভাবে মূল্যায়ন করতে চাই যে গল্প কথক হিসাবে সত্যজিতের যে অবদান, এবং তিনি চলচ্চিত্রিক ভাষার ভেতর দিয়ে যেভাবে আসলে গল্পকে বলতে জানতেন বা বলতে পারতেন, সেটা আমি মনে করি যে সেটা সকলের কাছেই, বা যারা আসলে দৃশ্য মাধ্যম নিয়ে কাজ করেন তাদের কাছে এটা শিক্ষণীয় হয়ে উঠতে পারে, যে কি করে আসলে চিত্রনাট্য তৈরি করতে হয় এবং সেটা থেকে কি করে ক্যামেরা দিয়ে একটি গল্পকে লিখে ফেলতে হয়। মানে এই যে সত্যজিৎকে অথর ফিল্ম মেকার বলা হয়, আপনারা জানেন যে অথর শব্দটার অর্থ হচ্ছে অথর বা লেখক। এই ক্যামেরা দিয়ে গল্প লিখে ফেলার যে সহজ এবং সাবলীল রীতি, এটা সত্যজিৎ কে দেখলে সেটা অনেক শেখার থাকে আসলে। এই গল্প লেখার ভেতর দিয়ে কিভাবে আসলে গল্প লিখতেন সত্যজিৎ? গল্প লিখতেন, তিনি মনে করতেন যে চরিত্রগুলোই আসলে পারস্পরিক দ্বন্দ্বের ভেতর দিয়ে কাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং সত্যজিৎ নিজেই বলছেন যে কয়েকটি তার প্লট ভিত্তিক চলচ্চিত্র রয়েছে শিশুদের জন্য, পিকু ডায়েরি বা পিকু বা অন্যান্য টু এই ধরনের ছোট স্বল্পদৈর্ঘ্য ছবি বাদে উনি বেশিরভাগ ছবি, মানে 99% ছবি আসলে চরিত্রদের ধরে তারপর তিনি কাহিনীর ট্রিটমেন্ট দিতেন। কাজেই আপনারা দেখেছেন পথের পাঁচালীর কথা বলছিলেন, এবং এবং আপনারা যারা অপু ট্রিলজি দেখেছেন, সে অপু ট্রিলজিতে দেখবেন পরবর্তীকালে অশনি সংকেত বা অন্যান্য অনেক চলচ্চিত্র, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো কাহিনী নিয়ে তিনি ছবি বানিয়েছেন। সে সমস্ত ছবিতে দেখবেন যে কখনো কখনো চরিত্রকে, মানে উপন্যাস বা কাহিনীর চরিত্রকে বাদ দিয়েছেন, কখনো কখনো নতুন চরিত্র ঢুকিয়েছেন। যেমন আপনারা যদি দেখে থাকেন যে অপরাজিততে একটি চরিত্র বাদ দেওয়া হয়েছে উপন্যাস থেকে, আবার ঘরে বাড়িতে একটা ছোট ছেলের বা কিশোর ছেলের চরিত্রকে যোগ করা হয়েছে। কাজী ছবিকে চরিত্রের দাম্ভিকতার ভেতর দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রথমে হচ্ছে চরিত্রকে খোলাসা করা, চরিত্রকে উপস্থাপন করা, তারপর তাদের ভেতর দিয়ে এক ধরনের টানাপোড়েন এবং রসায়ন সৃষ্টি করা, এবং তারপর একটা রেজুলেশন অর্থাৎ শেষের পরিণতির দিকে নিয়ে যাওয়া। এই যে এক ধরনের রীতির ভেতর দিয়ে সত্যজিৎ গল্প বলতে জানতেন, এটা সত্যি খুবই অসামান্য দক্ষতার প্রয়োজন হয়। এবং শুধু তাই নয়, এই গল্পটি বলার সময় সত্যজিৎ যেই বিষয়গুলো লক্ষ্য রাখতেন, যে যেমন যদি পিরিয়ড ছবি হয়, যে পিরিয়ডিক্যাল যে সমস্ত ছবি তিনি বানিয়েছেন, যে 19 শতকের ছবি, যেমন ধরি চারুলতার কথা যদি বলি, অথবা একেবারে আধুনিক ছবি যদি কাঞ্চনজঙ্ঘার কথা বলি, সেটাই একেবারে প্রাকৃতিক পরিবেশ নিয়ে করা, অথবা ফেলুদা কাশিতে নিয়ে যে উনি প্লট সাজিয়েছেন বা চরিত্রগুলোকে ওখানে সাজিয়েছেন, সেই সবকিছু মিলিয়েই এই চরিত্রগুলোকে তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যে পরিস্ফুট করতে পেরেছেন, এটা অসম্ভব রকম দক্ষ মানুষ না হলে কিন্তু সম্ভব না। আর পথের পাঁচালীর কথা আরেকটু বলি, সেটা হচ্ছে যে পথের পাঁচালীতে আপনারা দেখবেন বা জানেন নিশ্চয়ই যে সেই অর্থে কিন্তু চিত্রনাট্য আগে থেকে লেখা ছিল না। এই যে বলা হচ্ছিল যে ডিসিকার বাইসাইকেল থিভস দেখে উনি হয়তো অনুপ্রাণিত, আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আপনারা জানেন যে বিভূতিভূষণের আমাটির ভ্যাপু অর্থাৎ শিশু কিশোর সংস্করণ করার সময় আসলে তার ভেতর এক ধরনের ফ্রেম বা এই ধরনের চিন্তা আসছিল, এবং সেখান থেকে তার ভাবনা আসছিল, এবং তিনি যে বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন সেখানকার এক সহকর্মী আসলে তাকে বারবার বলছিলেন যে এই পথের পাঁচালী কিন্তু চলচ্চিত্র হওয়ার জন্য একটা দারুণ ব্যাপার। কাজে সেখান থেকে তিনি এই বিভূতিভূষণের যে উপন্যাসটিকে বেছে নেন, এবং সত্যজিৎ রায় মনে করতেন বিভূতিভূষণ অসম্ভব রকম ভালো সংলাপ লিখতে পারতেন বা সংলাপ রচয়িতা ছিলেন। কাজে যেই বিষয়টা আপনি বলছেন কিভাবে মূল্যায়ন করব, প্রথমত হচ্ছে আমি মূল্যায়ন করতে চাই যে সত্যজিৎ রায় তার চরিত্রদের এমন ভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারতেন যেটার মধ্য দিয়ে কাহিনী গড়িয়ে যেত। এবং
দ্বিতীয় আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় ভীষণ রকম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাস করতেন এবং তিনি লিবারালিজমে বিশ্বাস করতেন, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন। আপনারা যদি দেখে থাকেন, নিশ্চয়ই দেখেছেন যে অপু ট্রিলজিতে, অপু ত্রয়ীর ভিতরে অপুর যে ব্যক্তিত্ব এবং ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারগুলো রয়েছে, যে আহ, মানুষের জীবন, ব্যক্তি জীবন কিন্তু কখনোই থেমে থাকে না। আপনারা জানেন যে অপু ত্রয়ীর ভেতরে কম বেশি 5টি মৃত্যুর মানে ঘটনা রয়েছে। যেমন প্রথমে তার বোন মারা যায়, দুর্গা মারা যায়, তারপর তার মা মারা যায়, সর্বজয়া, হরিহর বাবা মারা যায়, তারপর তার স্ত্রী মারা যায় অপর্ণা, তারপর এর মাঝে আবার ইন্দির ঠাকুরুন তাদের যে আহ, বয়োজ্যেষ্ঠ একজন সদস্য পরিবারের, তিনি মারা যান। এই যে এত মৃত্যুর ভেতরেও অপুর যে এগিয়ে চলা, এটা কিন্তু এই ব্যক্তির জীবন থেমে থাকে না। এটা এটা এই বার্তা যেমন দেয়। আবার যদি আপনি কলকাতা ত্রয়ের ভেতর দেখেন, সেখানেও দেখবেন যে প্রতিদ্বন্দ্বীর কথা যদি বলি, সেখানে দেখবেন যে সিদ্ধার্থ শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তটা তিনি নেন যে না, তিনি কলকাতার শহর ছেড়ে বাইরে চলে যান। অথবা মহানগরের কথা যদি বলেন, যে ভীষণ রকমের সংসারে টানাটানি রয়েছে, কিন্তু সেই নারীটি আসলে চাকরি করবে না বলে সিদ্ধান্ত নেয়, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তার জীবন যাচ্ছে সেটা জেনেও। এই যে ব্যক্তির স্ফুরণ এবং ব্যক্তির যে স্বাধীনতা, সেটার স্ফুরণ তার চরিত্রের ভেতর দিয়ে ঘটে, এটা সত্যি একটা মানে দারুণ ব্যাপার। আমি মনে করি যে সত্যজিৎ রায়ের যদি বৈশিষ্ট্যের কথা মূল্যায়ন করতে বলেন, আমি আসলে দুই ভাবেই বলবো যে উনি দারুণ গল্প কথক, এবং তার গল্পের ভেতর দিয়ে চরিত্রদের তিনি যেভাবে সামনে হাজির করেন, সেটা থেকে বোঝা যায় যে তিনি অসম্ভব রকম মানুষে আস্থা রাখতে পছন্দ করেন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ব্যক্তি স্বাধীনতায় তিনি আস্থা রাখতে চান বরাবরই। আরেকটি উদাহরণ যদি দেওয়া যায়, সেটা হচ্ছে হীরক রাজার দেশে। আপনারা দেখবেন এই ছবিটার ভেতরে শেষ পর্যন্ত সমষ্টির চাপে কিন্তু ব্যক্তি পরিবর্তিত হয়, অর্থাৎ যদিও সেটা আসলে এক ধরনের, আমি মনে করি, ঐতিহাসিক বিপর্যয়ই ঘটে, কারণ শোষক শ্রেণীর কেউ হয়তো বা শোষিত শ্রেণীর পক্ষে গিয়ে দাঁড়ায় না, কিন্তু তারপরে হীরক রাজাকে আমরা দেখি যে সেও যে হীরকের রাজা, নিজের মূর্তিকে নিজেই টেনে টেনে নামিয়ে খান খান করে দিচ্ছেন। শেষ পর্যন্ত এই যে ব্যক্তির পরিবর্তন, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির যে লিবারেল অবস্থান, এই সমস্ত কিছুই কিন্তু সত্যজিতের কাহিনীর মধ্যে পরিস্ফুট হয়। কাজে সব দিক যদি আমি আবার একটু সারমর্ম করি, তাহলে এটাই বলবো যে সত্যজিৎ রায় অসম্ভব রকম ভালো গল্প বলতে পারতেন। সেটা সাহিত্য, আপনারা যারা শঙ্কু কাহিনী পড়েছেন, ফেলুদা পড়েছেন, এবং উনার অন্যান্য যে সমস্ত কল্প কাহিনী রয়েছে, যেমন বঙ্কুবাবু, তার বন্ধুরা, তারপর এই ধরনের নানা ধরনের যে সমস্ত চরিত্র তিনি তৈরি করেছেন, সেখানে যেমন তিনি খুব চমৎকার ভাবে গল্প বলতে পারতেন কলমে, কাগজের উপর, ঠিক একই ভাবে ক্যামেরা দিয়ে ফিল্মের উপরও তিনি চমৎকার ভাবে গল্প বলতে পারতেন এবং চরিত্রদের দারুণ ভাবে হ্যান্ডেল করতে পারতেন। আপাতত একটু বলি আর কি। জনাব বিধান রেবেরো, সত্যজিৎ রায় অসাধারণ গল্পকথক। তার অসাধারণ সৃষ্টি পথের পাঁচালের স্বীকৃতি তো একেবারে বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, পথের পাঁচালের পাশে সত্যজিতের চলচ্চিত্রটি খুবই শোচনীয় বস্তু। ওটি তৈরি না হলেও ক্ষতি ছিল না, কিন্তু বিভূতিভূষণ যদি পথের পাঁচালে না লিখতেন তাহলে ক্ষতি হতো সভ্যতার। জনাব মোর্শেদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয়, পথের পাঁচালের স্বীকৃতি তো বিশ্বজুড়ে রয়েছে, তারপরে এ ধরনের সমালোচনা বা আপনি পথের পাঁচালীকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আসলে এই যে হুমায়ুন আজাদ যে কথাটি বলেছিলেন, আসলে যে অনেক শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত, আমি বলবো, প্রকৃত অর্থে শিক্ষিত কিনা আমি জানি না, তথাকথিত শিক্ষিতরা কিন্তু চলচ্চিত্রের যে গুরুত্ব বা চলচ্চিত্রের যে মর্যাদা বা চলচ্চিত্রের যে প্রভাব, সেটা বুঝতে পারেন না বা বুঝতে চান না। তাদের মধ্যে একজন হচ্ছেন হুমায়ুন আজাদ। তিনি শুধু পথের পাঁচালী না, তিনি ওভারঅল চলচ্চিত্র সম্পর্কেই এই ধরনের নেতিবাচক মন্তব্য করেছিলেন যে চলচ্চিত্র আসলে তেমন বড় মাপের কোনো শিল্প নয়। কারণ একটা সাহিত্য থেকে যখন চলচ্চিত্র হয়, তার মতে যে তখন সেই সাহিত্যটার প্রতিফলনই সেই চলচ্চিত্র। সুতরাং চলচ্চিত্র কেন আলাদা শিল্পী হবে? বা তিনি আরো যেটা বলেছিলেন, যে আমি যেটুকু মনে করতে পারি তার লেখাটা পড়ে, যে বলেছিলেন যে আমরা তো সাহিত্য পড়ে আমরা অনেক কিছু কল্পনা করতে পারি, আমাদের কল্পনার জগৎ তৈরি করতে পারি, কিন্তু ছবিতে আমরা সবকিছু দেখি, ওই চরিত্রটাকে দেখছি, ওই লোকেশনটা দেখছি, ঘটনাগুলো দেখছি। সুতরাং আমাদের কল্পনার জগৎটা অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি যে কি ভুল কথা এবং হাস্যকর কথা বলেছিলেন, সেটা যারা
চলচ্চিত্র দেখেন, ভালোভাবে চলচ্চিত্র দেখতে পারেন, তারাই বুঝতে পারেন। এবং সত্যজিৎ রায় তো এই ক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ, যে কিভাবে একটি সাহিত্যকে একটি চলচ্চিত্র ইন্টারপ্রেট করতে পারে এবং নতুন একটি মাত্রা দিতে পারে। নিশ্চয়ই বিভূতিভূষণের পথের পাঁচালী আর সত্যজিতের পথের পাঁচালী এক নয়। নিশ্চয়ই রবীন্দ্রনাথের নষ্টনীর আর সত্যজিতের চারুলতা এক নয়। সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। অনেক কিছু ডিটেইলে আলাপ করতে গেলে হয়তো আমরা অনেক কিছু বলতে পারতাম, যে অনেক অনেক পার্থক্য আছে। সুতরাং সুতরাং চলচ্চিত্র সাহিত্য যেমন অবশ্যই একদিক থেকে আমাদের কল্পনার জগৎ খুলে দিচ্ছে, চলচ্চিত্র কিন্তু আরেক দিক থেকে আমাদের কল্পনার জগৎ খুলে দিচ্ছে। চলচ্চিত্র কল্পনার জগৎ তৈরি করছে। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা শিল্পেরই স্ব বৈশিষ্ট্য আছে এবং স্ব গুরুত্ব আছে। সুতরাং সেইভাবেই চলচ্চিত্রকে মূল্যায়ন করা উচিত। এবং চলচ্চিত্র যেহেতু সর্বাধুনিক শিল্প মাধ্যম, অর্থাৎ সর্বাধুনিক বলতে আমরা বুঝি যে সবচেয়ে পরে এর শিল্প হিসেবে সবচেয়ে পরে এর আবির্ভাব। সুতরাং অন্যান্য সব শিল্প মাধ্যম থেকে নির্যাস নিয়ে কিন্তু চলচ্চিত্র তার নিজস্ব ভাষা তৈরি করতে পেরেছে। সেই জন্যই চলচ্চিত্রের ব্যাপ্তি বা চলচ্চিত্রের যে প্রভাব, সেটা কিন্তু সর্বব্যাপী আমরা দেখি। এবং চলচ্চিত্রকে বলা হয় সবচাইতে শক্তিশালী শিল্প মাধ্যম সেই জন্যই। সুতরাং আমি মনে করি এই ধরনের সমালোচনা যারা করেন তারা আসলে ঠিক তারা ধরতে পারেন না যে চলচ্চিত্রের মহত্বটা কোথায়। জনাব মোর্শেদুল ইসলাম, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি একটি বিধান রিভিউর কাছে যেতে চাই। বিধান রিভিউ, পথের পাঁচালীর স্বীকৃতি তো অনন্য, এবং একটি সমালোচনা কিন্তু তখনও হয়েছিল যে তৎকালীন ভারতের যেই দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্র খুব নগ্নভাবে সত্যজিৎ রায় তার ছবিতে তুলে এনেছিলেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেছেন বা কিভাবে মূল্যায়ন করবেন এই বিষয়টি? ধন্যবাদ। এটা আসলে খুবই মানে আমি মনে করি যে ঠিক আছে, এটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। তার আগে মোর্শেদ ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ান মেটস তো খুব মানে লিঙ্গুইস্টিক্স এর পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি বলছেন যে সত্যজিৎ রায়ের এই মানে যে প্রসঙ্গের কথাটা হচ্ছিল হুমায়ুন আজাদ প্রসঙ্গে, সেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলচ্চিত্র মানে দেখে একটা জিনিস বোঝা খুব সহজ, আর সহজ বলেই এটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। আমার কাছে মানে যেটা মনে হলো আপনার এই হুমায়ুন আজাদের কথাটা শুনে, যে 1926 সালে তো ব্যাটলশিপ পটেমকিন তৈরি হয়ে গেছে। আইজেনস্টাইন তো সেই সময় আসলে মানে নানা 5 ধরনের মন্তাজ তৈরি করে ফেলেছেন, তাই না? 1926 সালের কথা বলছি, বা এরও আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পরপর, তাই না? 17 সালে শেষ হলো, এবং রুশ বিপ্লবের পরপরই আসলে এই নিয়ে নানা মানে গবেষণা এবং চলচ্চিত্র তত্ত্ব নিয়ে আসলে নানা ধরনের কাজ সেই সময় শুরু হয়ে গেছে। এবং চলচ্চিত্রে যে একটা শট আরেকটা শটের পর জাস্টাপোজ করলে নানা ধরনের নতুন অর্থ তৈরি করে একজন ভাষাবিদ, এটা বুঝতে পারছেন না, এটা আমার কাছে খুবই মানে আশ্চর্যজনকই বটে। তো যাই হোক, আমি আপনার যে প্রশ্নটা যেটা বলছেন যে পথের পাঁচালী দারিদ্র বিক্রি করছে, এখন পথের পাঁচালী যখন তৈরি মানে মুক্তি পেল 1955 সালে, তার আগে 2.5 বছর ধরে এটি সত্যজিৎ রায় চেষ্টা করছিলেন, যে কখনো শুট করছেন, কখনো বন্ধ করে দিচ্ছেন টাকার অভাবে। কাজে উনিও দারিদ্র্যের ভেতরে ছিলেন আসলে। ব্যাপারটা এরকম নয় যে উনি খুব মানে অনেক টাকা পয়সা নিয়ে তারপর নেমেছেন। কাজে উনিও এই টানাটানির ভেতরেই এই ছবিটি নির্মাণ করেছেন। সেদিক থেকে একটা ছোট্ট অ্যানেকডোট বলি, সেটা হচ্ছে যে একবার সত্যজিৎকে বলা হচ্ছিল যে আপনি কি ধনী, বড়লোক? উনি বলছে অবশ্যই আমি ধনী। আপনারা জানেন যে কি করে উনি ধনী? আসলে ওনার তো আসলে আর কোনো, উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন পথের পাঁচালীর পর, এবং উনি চলচ্চিত্র নির্মাণ করতেন, বই লিখতেন, প্রচ্ছদ আঁকতেন, এই তো তার আয়ের উৎস। উনি বলছেন যে দেখুন, আমি ধনী এই কারণে, আমি মনে করি আমি মাস শেষে আমার প্রয়োজনের যে বই কিনতে পারি, হ্যাঁ, দুটো গানের ডিস্ক কিনতে পারি মন মতো, তাতেই আমি ধনী। কাজে আমাকে গরিব বলা যাবে না। মানে এই যে আমি বলছি পারসেপশন, একটা মানুষের দৃষ্টিভঙ্গি আর কি। এইরকম একটা দৃষ্টিভঙ্গির মানুষ দারিদ্র বিক্রি করবেন, এটা আসলে আমার মনে হয় না। আর তাছাড়া আরেকটা বিষয় বলি, এই সত্যজিৎ রায় কিন্তু অনেক দিন, প্রায় শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথের যে মানে বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করেছেন। সেখানেও তিনি এই যে সাঁওতাল পরগনার মানুষ, গ্রামকে চেনা বা গ্রামকে কাছ থেকে দেখার এই বিষয়টি কিন্তু তিনি
দেখেছেন। এবং যেটা আগে বলছিলাম যে সিগনেট প্রেস থেকে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো যে পথের পাঁচালীর একটা সহজ সংস্করণ বাচ্চাদের জন্য তৈরি করতে হবে এবং সেখানে ইলাস্ট্রেশন থাকবে, ছবি থাকবে, সেটা করতে করতে কিন্তু তার মনের মধ্যে উদয় হয় যে না, এটা অসাধারণ একটি উপন্যাস যেটাকে চলচ্চিত্রে রূপ দান করা যেতে পারে। আপনারা জানেন যে জন রেনোয়ার দ্য রিভার ছবিতে তিনি রেনোয়ার সাথে থেকেছেন এবং তার সাথে সহযোগী হিসেবে কাজ করেছেন এবং তার সাথে থাকতে থাকতে অন্যান্য বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যারা ইউরোপিয়ান ফিল্ম মেকার তাদের রিয়েলিজমের ধারার যে রিয়েলিস্টিক ধারার যে চলচ্চিত্র নির্মাণ সেগুলো দেখে তার একটা ধারণা হচ্ছিল যে এই ধরনের বিষয় আশয় নিয়ে ছবি বানানো যেতে পারে। অর্থাৎ এই ধরনের বিষয় বলতে যেটা আসলে যেটার মধ্যে মানে কমার্শিয়াল ফিল্মের ফর্মুলা নেই, প্লাস আর যদি ধরি যে একেবারেই যারা কমার্শিয়াল ফিল্মে অভিনয় করে বা যারা একেবারে পেশাদারী অভিনেতা অভিনেত্রী তাদের ছাড়াও সাধারণ জায়গা থেকে সাধারণ মানুষকে নিয়েও আসলে অভিনয় করানো যায়, খুব কম খরচে সেটা করানো যায়। কাজে সেই জায়গা থেকে সত্যজিৎ রায়ের মোটিভেশনটা আমি মানে মোটিভটা কি আসলে, তার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল বিভূতিভূষণ একেবারেই গ্রাম বাংলার যে চিত্র ফুটিয়ে তুলেছেন সেটাকে সত্যজিৎ রায় শান্তিনিকেতনে পড়ার সময় যে গ্রাম বাংলাকে দেখেছেন, তিনি শহরে বড় হওয়া মানুষ ঠিক আছে, কিন্তু শান্তিনিকেতনে থাকার সময় তার গ্রাম দেখা এবং এই পথের পাঁচালী উপন্যাসটিকে রূপদান করার সময় তার আবার যে গ্রাম দেখার একটা ব্যাপার, এই দুটি মিলেমিশে এবং তার যে সহকর্মীরা ছিলেন সব মিলিয়ে কিন্তু তার চলচ্চিত্র নির্মাণের দিকে হাঁটা। কাজেই তার মোটিভ বা উদ্দেশ্য কিন্তু আসলে দারিদ্র্যকে বিক্রি করা ছিল না। দারিদ্র্যকে বিক্রি করার কথা এই জন্যই বলছি ছিল না, কারণ সত্যজিতের লেখাপত্র যারা পড়েছেন তারা জানেন যে সত্যজিৎ রায় বারবারই বলছেন যে আমি জলসাঘর কেন বানিয়েছি, আমি ফেলুদা কেন বানিয়েছি, মানে সত্যজিৎ রায় সবসময় একটা নতুন গল্প বলতে চাইতেন যে গ্রামের গল্প বলেছি এবার তাহলে একটু নতুন গল্প বলি। যেমন কাঞ্চনজঙ্ঘা হচ্ছে তার প্রথম প্রাকৃতিক গল্প। লেখা, তার কাহিনী এবং তার চিত্রনাট্য, তার সঙ্গীত পরিচালনা সবই তার। কাজে একটা মানুষ সৃষ্টির আনন্দে সৃষ্টি করে গেছেন, কিন্তু এই যে আপনি বললেন যে উদ্দেশ্যটা কখনই আসলে যদি সেটা হতো তাহলে সত্যজিৎ রায় সারা জীবনে এই শুধু গ্রামের ছবি দারিদ্র্যই বিক্রি করতেন, তিনি আর অন্য কিছু তৈরি করার ঝুঁকি নিতেন না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পথের পাঁচালী দেখে কিন্তু ফ্রাঁসোয়া ট্রুফো বা অনেকেই কিন্তু এত ধীরগতির ছবি যে বিরক্তই হয়েছিলেন এবং বলেছিলেন যে এটা তো খুবই মানে স্লো পেসের ছবি। ট্রুফো তো মাঝ পথে উঠিয়ে চলে গেছেন। কাজে এটা ভাবার কোনো কারণ নেই যে পশ্চিমাদের মন রক্ষার্থে বা পশ্চিমাদের দেখানোর জন্য দারিদ্র্য বিক্রি করা, এই ধরনের কথা আসলে এক ধরনের আমি বলবো যে ইংরেজিতে যেটাকে বলে সুইপিং কমেন্ট, মানে এক ধরনের মন্তব্য ঢালাও। জনাব বিধান রিবেরু, আমরা আপনার সঙ্গে আবারও ফিরবো। মোর্শেদুল ইসলাম, আপনার সঙ্গে আবারও ফিরবো আলোচনায়। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। সত্যজিৎ তার চলচ্চিত্রের একাধিক নায়িকাদের হাজির করেছেন, এমন কয়েকজন প্রখ্যাত নায়িকাদের নিয়ে সহকর্মী নাবিলা সোহার একটি প্রতিবেদন তৈরি করেছেন। আমরা সেটি দেখে নিয়ে আবার আলোচনায় ফিরবো। চোখে বিশাল সেলুলয়েডি আকাশ নিয়ে সৃষ্টির আনন্দে পুরোটা সময় মেতেছিলেন তিনি। কালো অক্ষর কিংবা টিভির পর্দায় কোথাও চিন্তার সীমারেখা টানেননি। তার নির্মিত চরিত্রগুলো কত রকম প্রেক্ষাপটে কত কথা বলেছে। মহান নির্মাতা সত্যজিৎ রায় তার চলচ্চিত্রে নারীদের চোখে পৃথিবীকে দেখেছেন। এর মধ্য দিয়েই দেখিয়েছেন সমাজের কথা, রাষ্ট্রের কথা, মানুষের গোপন গহীন ব্যথার কথা। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তার চলচ্চিত্রের নায়িকাদের নিয়ে এই আয়োজন। যদি শেষ দিয়ে শুরু করি, সত্যজিৎ রায় নির্মিত সবশেষ চলচ্চিত্র আগন্তুক, যেখানে অনিলা চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর। মমতা সত্যজিৎ রায়কে মানিক কাকু বলে ডাকতেন। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করার বেশ আগ্রহ ছিল মমতার, তাই যখন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এলো, দ্বিতীয়বার আর কিছু ভাবেননি তিনি। অভিনয় দক্ষতা দিয়ে সবারই মন জয় করেন মমতা। এদিকে শর্মিলা ঠাকুরের প্রথম চলচ্চিত্র সত্যজিৎ রায়ের অপুর সংসার। 1970 সালের দিকে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। অপুর সংসার চলচ্চিত্রটি অপু ত্রিয়রও শেষ পর্ব ছিল। অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় খুঁজছিলেন 15 থেকে 17 বছরের কিশোরী। এমন সময় ছোট্ট মেয়ে শর্মিলাকে মনে ধরে সত্যজিৎ স্ত্রী বিজয়া রায়ের। এভাবেই খুঁজে পেলেন
সত্যজিৎ তার চলচ্চিত্রের আরেক নায়িকা। 23 বছরের সৌমিত্র আর 13 বছরের অপর্ণার জুটি কয়েক দশক পর্যন্ত সবচেয়ে দর্শকপ্রিয় জুটি ছিল। সত্যজিতের পথের পাঁচালী চলচ্চিত্রে গ্রামের বধূর চরিত্রে অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন করুণা বন্দ্যোপাধ্যায়। শুধু পথের পাঁচালী না, সত্যজিৎ রায়ের অপরাজিত চলচ্চিত্রে সর্বজয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। করুণা আর সর্বজয়ের সংমিশ্রণে দর্শক তখন এমন কিছু পেয়েছিল যা বছরের পর বছর সবার মনে একটা বিশেষ জায়গা দখল করে রাখে। 70 দশক থেকে একটা লম্বা সময় পর্যন্ত দর্শক ববিতাকে পেয়েছেন নানা রূপে, নানা আঙ্গিকে। সত্যজিৎ রায়ের চোখ এড়ায়নি ফরিদ আক্তার পপি, যিনি নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব। অশনি সংকেত চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে শুধু প্রশংসায় পাননি ববিতা, পেয়েছিলেন বৈশ্বিক স্বীকৃতিও। মহানগর 1963 সালে মুক্তি পায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র এক গৃহবধূ, এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প এটি। মাধবী মুখোপাধ্যায় তার রক্ষণশীল পরিবারের গণ্ডির বাইরে বেরিয়ে এসে সেলস পার্সনের চাকরি গ্রহণ করে। এই চলচ্চিত্রে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। এরপর চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে তিনি আরও বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেন। সত্যজিতের এতগুলো কাজের মধ্যে আরেকটি কালজয়ী কাজ ছিল ঘরে বাইরে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন স্বাতিলেখা সেনগুপ্ত। এই ছবির বিষয়বস্তু ছিল নারী মুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহুভাবে উঠে আসে। চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন স্বাতিলেখা। সত্যজিতের বেশিরভাগ চলচ্চিত্রে মুখ্য অভিনেতা হিসেবে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলা শেষে সিনেমায় তার বিপরীতে স্বাতিলেখার অভিনয় বেশিরভাগ দর্শককেই অশ্রুসিক্ত করেছিল। সত্যজিৎ তার চলচ্চিত্রের নারী চরিত্রগুলো দিয়ে নারীদের পিছিয়ে থাকা এবং একই সাথে এগিয়ে যাওয়ার চিত্র সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। একজন শিল্পীর কাজ কেবল সৌন্দর্য সৃষ্টি করাই নয়, তা তিনি বুঝিয়েছেন তার প্রতিটা গল্পে, লেখায়, ভাবনায়। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। সত্যজিতের মতো করে নারীদের চোখে পৃথিবী দেখেননি কেউই। সত্যজিৎ তার নারীদের যেভাবে অনন্য নিপুণতায় ফুটিয়ে তুলেছিলেন তা কজন পেরেছিলেন। জনাব মোর্শেদুল ইসলাম, আপনার কাছে ফিরতে চাই আলোচনায়। ববিতা অভিনয় করেছেন সত্যজিতের অশনি সংকেতে, অনঙ্গ বউ হয়েছিলেন তিনি। আপনার কেমন মনে হয়েছে ববিতাকে? এই ঘটনাটি আপনাকে কেমন আলোড়িত করছে সেটি? তার আগে বলে নিই যে সত্যজিতের নায়িকাদের মধ্যে নাবিলা যে রিপোর্টটা দিল, একজন কিন্তু বাদ পড়ে গেছে, আর কয়েকজনই হয়তো বাদ পড়ে গেছে, কিন্তু একজনের কথা অবশ্যই উল্লেখ করার কথা উচিত ছিল। তিনি হচ্ছেন অপর্ণা সেন। তিনি কিন্তু তার জীবনের প্রথম অভিনয় করেছিলেন একেবারেই কিশোরী বয়সে। তিনি সমাপ্তি ছবিতে সত্যজিৎ রায় তাকে আবিষ্কার করেছিলেন এবং সত্যজিতের বন্ধু চিদানন্দ দাশগুপ্তের মেয়ে ছিলেন অপর্ণা। তো সেই অপর্ণা তো আজকে কোথায় অভিনয়ে এবং পরিচালনায়, সুতরাং তার নামটা উল্লেখ করা উচিত ছিল। হ্যাঁ, এখন ববিতা অভিনয় করেছেন অনঙ্গ বউয়ের চরিত্রে অশনি সংকেতে। এটি তো আমাদের জন্য বিশেষ করে একটা বিরাট গর্বের ব্যাপার। এবং ববিতা কিন্তু অত্যন্ত চমৎকার অভিনয় করেছিলেন, অত্যন্ত চমৎকার ছিল ববিতার অভিনয়। এবং বাংলাদেশের মানুষদের জন্য বিশেষ করে এটি একটি বড় পাওয়া ছিল যে আমাদের একজন সত্যজিতের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এটা তো আমি মনে করি অবশ্যই একটি অত্যন্ত বড় ব্যাপার। এবং ববিতা কিন্তু তার আমাদের সেই মানটা, আমি বলবো আমাদের মর্যাদাটা রাখতে পেরেছিলেন অভিনয়ের মাধ্যমে। জনাব মোর্শেদুল ইসলাম, আপনার কাছে আবার ফিরবো। আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, আবার আলোচনায় ফিরবো। তার আগে প্রতিবেদনটি দেখব। সত্যজিৎ বাঙালি সংস্কৃতির একজন মহাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার মহাজনী বাংলা ভাষাভাষী মানুষদের দিয়েছেন মুক্তির ও শিল্পবোধ। সহকর্মী খান তাজনীন আহসান একটি প্রতিবেদন তৈরি করেছেন, দেখে নেব সেটি। মানুষ তাকে ইংরেজ স্বভাবের কাঠখোট্টা বাঙালি বলতো। তার নাকি প্রেম ছিল না মনে। তার সমালোচকরা বলতো তিনি নাকি আধুনিকতার বিরোধী ছিলেন। দারিদ্রতা বিক্রি করে ঘুরতো তার সিনেমার চাকা। অথচ
আজও ঘরে ঘরে প্রফেসর শঙ্কু, ফেলুদা, নায়ক, গুপি বাঘার জয় জয়কার। আজও ট্রেনের শব্দে বাঙালির হৃদয় কেঁদে ওঠে দুর্গা আর অপুর কথা চিন্তা করে। আজও প্রেমিকেরা তাদের প্রেমিকাকে অপর্ণা রূপেই দেখতে চান। বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির কথা, সিনেমা শিল্পের যার অবদান অনস্বীকার্য। তার স্বতন্ত্রতা, তার বৈচিত্র্যময়তাই তাকে আজও আলাদা জায়গা করে দেয় বাঙালির মনে। আজ এত বছর পরেও যিনি এক এবং অনন্য, যিনি বাংলার রেনেসার সময়ের শেষ এবং অবিচ্ছেদ্য অধ্যায়, তিনি সত্যজিৎ রায়। যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়। অন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। সত্যজিতের প্রতীকী চলচ্চিত্র হীরক রাজার দেশে সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরা হাস্যরসাত্মক এই সিনেমা সেই সময়ের কঠিন কঠিন রাজনৈতিক নেতাদের টনক নড়িয়ে দিয়েছিল। এছাড়া তার চারুলতা, আগন্তুক, অরণ্যের দিনরাত্রি, মহানগর সহ ফেলুদা সব সিনেমাতেই তিনি দেখিয়েছেন কঠিন জীবন দর্শন। তার চলচ্চিত্রের ভাষা ছিল সরল, সাবলীল। মানুষের আবেগ অনুভূতিগুলো খুব কাছ থেকে দেখে তা পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন তিনি একজনই। তবে তার ছবিতে বহুমুখী চরিত্রের যে সংমিশ্রণ ঘটত, সেখানে তিনি নিজের চরিত্রের মিলের কথাই বলেছেন। বাঙালিকে সত্যজিতের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার ছিল তার মেধা, মনন, চিন্তা এবং চেতনা। আমৃত্যু ছবি বানানো এই লোকটি ব্যবসার জন্য কখনো সিনেমা বানাননি। সিনেমাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে যা করা লাগে তাই তিনি করেছেন। তার সৃষ্টিশীলতা, তার সুনিপুণ হাতের নির্ভুল গড়ন বাঙালিকে আন্দোলিত করে অনন্য ধারায়। মানব জীবনের যে তীক্ষ্ণ পরিলক্ষণ তার ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে সিনেমায় তুলে ধরেছেন তিনি। তার এক একটি সিনেমার এক একটি দৃশ্য নিয়ে এক একটি কাব্য রচনা করা যায়। এত গাঢ় জীবনবোধ, অথচ এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সবকিছু নির্বিশেষে মানুষের সাথে মিশেছেন তিনি। গম্ভীর ব্যক্তিত্বের সাথে তার সরল জীবন দর্শন মিলেমিশে একাকার হয়ে যেত। বাঙালির হৃদয়ে সত্যজিতের জায়গা করে নেওয়ার আরও একটি কারণ হলো তার সিনেমার গল্প নির্বাচন, যার অন্যতম উপাদান ছিল মানবতাবাদ। তার সিনেমার মাধ্যমে তিনি দারিদ্রতাকে এক মহৎ জায়গায় নিয়ে গিয়েছেন। তিনি প্রমাণ করেছেন তৎকালীন সমাজে মধ্যবিত্তদের জীবনধারণের অস্তিত্ব। তার কাজকে আধুনিকতা বিরোধী বলে সমালোচনা করলেও তিনি সেসব মাথা পেতেই নিয়েছেন, কিন্তু নিজের আদর্শ থেকে সরে দাঁড়াননি এতটুকুও। আজীবন তিনি মানুষের গল্প বলেছেন, বলতে চেয়েছেন। খান তাজনীন আহসান, সময় সংবাদ। মানব হৃদয়ে সবচেয়ে গোপন কথাটিও বড় চেনা করে তুলে আনতে পারতেন সত্যজিৎ রায়, যা দৃশ্যকল্পে বৈশ্বিক মাত্রা পায় বাঙালির জীবন আচরণ। আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে যুক্ত হব গবেষক বিধান রিবুরুর সঙ্গে। বিধান রিবুরু, অনেক সময় বলা হয় সাহিত্যকে ঘিরে যে চলচ্চিত্র নির্মিত হয় সেই চলচ্চিত্র কখনোই সাহিত্যকে ছাপিয়ে যেতে পারে না। সেই ক্ষেত্রে চলচ্চিত্র সমালোচক যারা রয়েছেন তাদের মধ্যে একটু অতৃপ্তি কাজ করে। আপনার কাছে কি মনে হয় চলচ্চিত্র কেন আসলে সাহিত্যকে ছাপিয়ে যেতে পারে না তার নির্মাণে? না, এটা এটা ভুল কথা আসলে। মানে এটা আমি জানি না কোথা থেকে উদ্ধৃতি দিচ্ছেন আপনারা, কিন্তু চলচ্চিত্র মানে সাহিত্যকে ছাড়িয়ে যেতে পারে না, এটা খুবই ভুল কথা। কারণ যে অনেক যেমন ধরুন অযান্ত্রিকের কথা যদি বলি, বা সুবোধ ঘোষের যে গল্প থেকে আসলে ঋত্বিক ঘটক ছবিটি বানিয়েছে, সেটা সেটা তো আমি মনে করি অনেক জায়গায় আসলে গল্পকে ছাড়িয়ে গেছে অযান্ত্রিক, তাই না? আবার যদি অপরাজিতর কথা যদি বলি, সত্যজিৎ রায়, সেটাও তো আসলে উপন্যাসকে ছাড়িয়ে আসলে এত এত ব্যঞ্জনা তৈরি করতে পেরেছে। কারণ আপনার বুঝতে হবে যে সাহিত্যের এক ধরনের আবেদন রয়েছে, দৃশ্যগত মাধ্যমের আরেক ধরনের আবেদন রয়েছে, যে দুটো জিনিসের দুই রকম আবেদন। দুটোকে তুলনা করা আমি মনে করি একটু মানে সেটা অনুচিত। অনুচিত এই কারণে, কারণ দুটো দুই ধরনের মাধ্যম। একটা হচ্ছে যে আপনি পড়ছেন পাঠ মাধ্যম, আপনার চোখের মাধ্যম না, দৃশ্যগত মাধ্যম না। আরেকটা বিষয় হচ্ছে যে উপন্যাস কি সবাই পড়তে পারে? উপন্যাস তো সবাই পড়তে পারে না। আপনার যদি অক্ষর জ্ঞান না থাকে তাহলে আপনি উপন্যাস পড়তে পারবেন না। কিন্তু অক্ষর জ্ঞানহীন মানুষ কিন্তু চলচ্চিত্রকে পড়তে পারে। দৃশ্য মাধ্যম কিন্তু অশিক্ষিত মানুষের ভেতরও এক ধরনের অনুপ্রেরণা জাগাতে পারে, করুণ রস জাগাতে পারে, আনন্দ বেদনার ভাগিদার করতে পারে। কাজেই এগুলো বিষয় আছে।
এখন মানে যেই জায়গা থেকে এই প্রশ্নটি করা হয় যে পথের পাঁচালী বলি বা বিভূতিভূষণ বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তিন কন্যা থেকে বানিয়েছেন, আরো সত্যজিৎ রায় আরো মানে তার নিজের ফেলুদা থেকে বানিয়েছেন চলচ্চিত্র। সেই সমস্ত জায়গা থেকে আমি মানে সত্যজিৎ রায় নিজেও আসলে লেখালেখির মাধ্যমে বলেছেন যে তিনিও খুব বিরক্ত, কারণ এই একই প্রশ্ন মানে আমি যদি উল্লেখ করি যে ঘ্যান ঘ্যান এই জিনিস শুনতে হয়েছে তার, যে এই উপন্যাস তো উপন্যাসের মতো হলো না, উপন্যাস থেকে তো আসলে আপনি এটা বিকৃত করে ফেলেছেন, বা উপন্যাসকে তো ছাপিয়ে যেতে পারলো না। এখন এইটাকে তুলনা করে আসলে ঠিক না, তুলনা করা ঠিক না। যে কারণে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরুন বায়ুতে যে পেন্সিল যে ধরনের ইমেজ বা প্রতিমূর্তি আমাদের সামনে হাজির হয়, যেভাবে আমরা দেখি, সেই পেন্সিলটাকে যদি আমি গ্লাস ভর্তি পানির ভেতর, অর্ধেক গ্লাস ভর্তি পানির ভেতর ঢুকিয়ে দিই, সেটা কিন্তু বেঁকে যায়। অর্থাৎ মাধ্যমটি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সেটার দৃশ্যগত যে পরিবর্তন সেটাও ঘটে যায়। কাজে আপনি যখনই এটা নিয়ে কিন্তু সত্যজিৎ রায়ের মানে বিস্তর লেখাপত্র রয়েছে, চারুলতা নিয়ে তিনি অনেক তর্ক করেছেন সমালোচকদের সাথে, এবং সমালোচকদের তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কি কারণে চারুলতায় তিনি ওই সমস্ত পরিবর্তনগুলো এনেছেন। তিনি বলছেন যে এই যে অমলের সাথে যে চারুর যে সম্পর্ক, খুনসুটি এবং ভূপতির সাথে তাদের যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেটা আসলে কিভাবে তিনি দেখাবেন। যেমন চলচ্চিত্রটা আসলে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাকে কথা বলতে হয়। যেমন একটা দৃশ্যে তিনি দেখাচ্ছেন যে অমল ঢুকছেন, ঢুকে দাদা দাদা চা খাচ্ছিলেন, সে ঢুকে কোনো কিছু তোয়াক্কা না করি দাদার কাপ থেকে এক চুমুক খেয়ে নিলেন। অর্থাৎ মানে সত্যি একটা এমন অনুভূতি দেওয়ার চেষ্টা করছেন দর্শকদের যে দাদার সবকিছুর উপরে বোধহয় তার একটা অধিকার রয়েছে, যেটা হচ্ছে একেবারে তার স্ত্রী অর্থাৎ চারুর প্রতিও তার একটা অধিকার বোধ জন্ম নেয় পরবর্তী সময় যে টানাপোড়েনটা তৈরি হয়। কাজে এই যে দৃশ্যের ভেতর দিয়ে আপনার ভেতরে এক ধরনের ভাবনা ঢুকিয়ে দেওয়া বা একটা কি বলবো ইমপ্রেশন তৈরি করা, একটা একটা জায়গা তৈরি করা যে আগে থেকে গল্পের একটা আন্দাজ, যেটা আসলে গল্পে হয়তো মুখে বলে দেওয়া সম্ভব, সেটা তো আসলে চলচ্চিত্রে বলা সম্ভব নয়। কাজে চলচ্চিত্রে সত্যজিৎ রায় আলাপ করছেন যে চলচ্চিত্রে অনেক তথ্য আপনাকে বলতে হয় সংলাপের মাধ্যমে। কাজে সংলাপের ভেতর দিয়ে যদি আপনি যেমন আন্তনিয়নির কথা বলছেন, আন্তনিয়নির একটা ছবির কথা বলছেন, যে সংলাপ কি করে উনি মানে ইনফরমেশন দিচ্ছে যে মেয়ে আসলে কোথায় যাবে, এরপরে তার ছেলে বন্ধুর সাথে ঘুরতে যাবে কি যাবে না, তার বাবা আসলে সরকারি চাকুরে ছিলেন, এই যে সংলাপের ভেতর দিয়ে মানুষকে প্রস্তুত করে তোলা। কাজে দুটো কিন্তু দুই জিনিস। মানে চলচ্চিত্রে আপনাকে এক ধরনের ন্যারেটিভ ব্যবহার করে আপনাকে হয়, যেমন শতরঞ্জ কি খেলারি, ওটা ওটা ওই ছবির ভেতরে আপনি ন্যারেটিভ ব্যবহার করে আমরা শুনেছি বা দেখেছি যে চলচ্চিত্রে কিছু প্রেক্ষাপট ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু সব ছবিতে তো আর ওটা করা যায় না। নাহলে আর এত যদি ইনফরমেশন দিতে থাকে তাহলে ওটা টকিং হেড হয়ে যায়, মানে সেটা আসলে চলচ্চিত্র হয় না। চলচ্চিত্রে যত কম কথা বলে দৃশ্যের মধ্য দিয়ে সেটা প্রকাশ করা যায় সেটা চলচ্চিত্রকে, যেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কাজে আমি মনে করি যে হুমায়ুন আজাদ যে ধরনের সমালোচনা করতেন আর ওই ধরনের সমালোচকদের কথা যদি বলি, তাহলে তারা আসলে চলচ্চিত্রকে বোঝেন না। কারণ চলচ্চিত্র প্রধানত দৃশ্য মাধ্যম, দৃশ্যের ভেতর দিয়ে গল্পটা বলতে হয়। এখানে আমি মানে ওইখানে যদি কথা বেশি বলে তাহলে সেটা টক শো হয়ে যাবে, আর নাহলে মঞ্চনাটক হয়ে যাবে। কাজেই মাধ্যমের যে মানে ফারাক, মাধ্যমের যে তফাৎ, সেই তফাৎটা সেই ভালোভাবে ধরতে পারেন যে আসলে দৃশ্য মাধ্যমকে ভালোভাবে মানে অনুবাদ করতে পারেন সাহিত্য থেকে। কাজে সাহিত্যকে কখনোই চলচ্চিত্র এড়িয়ে যেতে পারবে না বা ছাপিয়ে যেতে পারবে না, এটা ভুল। একটা কথা বলি, চিত্রনাট্য, একটা ভালো চিত্রনাট্য কখনো কখনো ভালো চিত্রনাট্য থেকে ভালো ছবি হতে পারে, আবার খারাপ ছবিও হতে পারে, কিন্তু খারাপ চিত্রনাট্য থেকে কখনোই কিন্তু ভালো ছবি হয় না। কাজে এটা আমি বলছি এই কারণে যে বিভূতিভূষণের যে উপন্যাসগুলো রয়েছে সেটা নিঃসন্দেহে সেটা ভালো উপন্যাস, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ভালো উপন্যাস ও ভালো গল্পগুলি হয় না। উপন্যাস থেকে গল্প থেকে চলচ্চিত্র উপযোগী কাহিনী হওয়ার প্রয়োজন রয়েছে। সত্যজিৎ রায় তার নিজের একটা লেখায় বলছেন যে ছবির গল্প বলে তার একটা, ছবির কথা বলে তার একটা প্রবন্ধ রয়েছে, সেখানে বলছেন যে বাংলা ভাষায় যে ভালো চলচ্চিত্র নেই তার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষায় চলচ্চিত্র উপযোগী কাহিনীর অভাব রয়েছে। কাজে এটাও কিন্তু প্রণিধানযোগ্য, ভেবে দেখতে হবে যে শুধুমাত্র গল্প লিখলেই হয় না, উপন্যাস লিখলেই হয় না, সেটা ফিল্মে মানে রিলেট করা যায় কিনা বা ফিল্মে ট্রান্সলেট করা যায় কিনা সেটাও একটা বড় ধরনের ব্যাপার। আপনি খন্দহরের কথা যদি বলেন, মৃণাল সেনের যে খন্দহর যে গল্প থেকে নেওয়া হয়েছে, সেই গল্প তো একটা ফিউচার টেন্সে বা ভবিষ্যৎ
কালে লেখা, যে এরকম আপনি হয়তো বা দেখবেন এক গ্রামে যাবেন, তাই না, গিয়ে দেখবেন আপনি সেখানে এরকম একটা ঘটনা, একটা পুরো বাড়ি, তাই না, কাজে সেখান থেকে মৃণাল সেন কিন্তু ঠিকই একটা ছবি তৈরি করেছেন। এটা তো সেই ছবি তো আসলে আমি মনে করি যে মানে সমানে সমানে পাল্লা দিয়েছে গল্পের সাথে, তাই না? কাজেই এটা ঠিক নয়, এই বক্তব্যটা ঠিক নয়। যদি আপনি খারাপ গল্প থেকে ভালো চিত্রনাট্য তৈরি করতে পারেন এবং সেখান থেকে যদি মুন্সিয়ানার সহিত ভালো ক্যামেরা পার্সন এবং এডিটিং এর মাধ্যমে যদি আপনি ট্রান্সলেশনটা ভালো হয়, তাহলে সেটা ভালো ছবি হয়ে উঠতে পারে। আবার সেটা উল্টো হতে পারে, যে আপনি খুব ভালো উপন্যাস চলচ্চিত্র হওয়ার উপযোগী, কিন্তু ট্রিটমেন্টের অভাবে, যেমন কিছুদিন আগে একটা চলচ্চিত্র জনাব আমি বিধান দেখেছি, রিবিরু, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখতে চাই। সত্যজিৎ রায়ের সাথে রবীন্দ্রনাথের ছিল বিশেষ যোগ। এ বিষয়ে সহকর্মী মার্জিয়া শ্রেয়া একটি প্রতিবেদন তৈরি করেছেন, দেখে নিব সেটি। সত্যজিৎ রায় একজন চলচ্চিত্রকার হিসেবে তাকে পরিচয় দিলে ভুল হবে, বরং তিনি শিল্প সাহিত্যের সক্রিয় সারথি, বহুমুখী ব্যক্তিত্বের প্রতিভূ। কালান্তরের চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, সঙ্গীত স্বরলিপিকার, সম্পাদক, প্রকাশক ও প্রচ্ছদশিল্পী। এত গুণে গুণান্বিত এই শিল্পীর জন্ম হয়েছিল 1921 সালের 2 মে কলকাতায়। বাংলা সাহিত্যের সেরা লেখক সুকুমার রায় চৌধুরীর একমাত্র সন্তান ছিলেন তিনি। সত্যজিতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আদিকাল থেকেই। পূর্বপুরুষের হাত ধরেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই যুবক এই দেশের সাথে গেঁথেছিলেন এক সুতোর গাঁথনি। তার আদি পৈতৃক ভিটা বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মৎস্য গ্রামে। সত্যজিতের পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং বাবা সুকুমার রায় দুজনেরই জন্ম হয়েছিল সেখানে। কিশোরগঞ্জের সেই জীর্ণ ভিটাটি এখনো হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। পূর্বপুরুষ বাংলাদেশে হলেও সত্যজিতের বড় হওয়া কলকাতাতেই, তবে পিছুটান্ত থেকেই যায়। মুক্তিযুদ্ধের পর 1972 সালে বাংলাদেশ ছাত্রলীগের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশে প্রথম ও শেষবারের মতো আসেন সত্যজিৎ রায়। সেদিনের পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে রাখা ভাষণে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। ভাষণের এক পর্যায়ে সত্যজিৎ রায় প্রতিশ্রুতি দেন যে তিনি আবার আসবেন এই দেশে, মিশবেন দেশের জনগণের সঙ্গে। ভাষণের শেষে সত্যজিৎ রায় জয় বাংলা বলে সমাপ্তি করেন। তবে নানা পরিস্থিতিতে সেই ইচ্ছে আর বাস্তবে রূপ নেয়নি। সেই সংক্ষিপ্ত বাংলাদেশ যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। একসাথে হয়েছিলেন ফ্রেমবন্দিও। তার শিল্পের জাদুর ছোঁয়া পড়েছিল দেশীয় চলচ্চিত্রেও। তার সিনেমার নায়িকা হয়েছিলেন দেশের মিষ্টি মেঘাত্ম নায়িকা ববিতা। এরপরেই 1973 সালে মুক্তি পায় ববিতা অভিনীত অশনি সংগীত সিনেমাটি। 1973 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অশনি সংগীত সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে গোল্ডেন বিয়ার পুরস্কার পায়। সে সময় জার্মান তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। ছবির নায়িকা বাংলাদেশি হওয়ায় ববিতাকে আটকে দেওয়া হয়েছিল বিমানবন্দরে। তখন ববিতা একেবারে কেঁদে কেটে অস্থির। সত্যজিৎ বলেন, আমার নায়িকা যেতে পারবে না, এটা কোনোভাবেই হয় না। অবশেষে আয়োজকদের সঙ্গে কথা বলে দেশটিতে ঢোকার অনুমতি পান ববিতা। তবে মুক্তিযুদ্ধ ও সেই সময়ের সিনেমা নিয়ে সত্যজিৎ রায় ছিলেন বরাবরই বিতর্কিত। মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বরাবরই ছিলেন নীরব। তার কোনো সিনেমাতে জায়গা পায়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিন্তু কেন সেটা কারোই জানা নেই। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে কবি অন্নদাশঙ্কর রায়, লেখক প্রেমেন্দ্র মিত্র ছাড়াও আরও অনেকেই সত্যজিৎ রায়কে ফোনে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কলকাতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নিতে। মৃণাল সেন ও সুভাষ মুখোপাধ্যায় তাকে আনতে তার বাসা অবধি গিয়েছিলেন, কিন্তু সত্যজিৎ রায়কে মিছিলে বা সভায় নিতে পারেননি কেউই। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ইচ্ছা যে তিনি একবারও পোষণ করেননি সেটা বললেই ভুল হবে, কারণ দু একবার সত্যজিৎ চেয়েছিলেন কাজ করতে। সেটা যথেষ্ট প্রমাণও পাওয়া যায়, যেমন কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে লেখা তার চিঠি ছিল তার জ্বলন্ত প্রমাণ। যদিও এরপর আর কখনোই সেই কাজ তার হয়ে ওঠেনি, তবে তার শৈল্পিক সততা এখনো ছড়িয়ে আছে আনাচে কানাচে, আর সেই সততাতেই তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে।
সত্যজিৎ এবং বাংলাদেশের যোগাযোগ নিয়ে সহকর্মী ফাতেমা এনি জানাচ্ছিলেন বিস্তারিত। সত্যজিৎ রায়ের সাথে রবীন্দ্রনাথেরও ছিল বিশেষ যোগ। সহকর্মী মার্জিয়াশ্রী একটি প্রতিবেদন তৈরি করেছেন, এবার সেটি দেখে নেব। সত্যজিৎ রায়ের বয়স যখন 10 বছর, তখন 70 বছর বয়সী রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম দেখা হয় শান্তিনিকেতনের পৌষ মেলায়। মেলা দেখতে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন মা সুপ্রভা রায়। ছোট্ট সত্যজিতের ভীষণ শখ, নতুন কেনা অটোগ্রাফের খাতায় প্রথম অটোগ্রাফটা নেবেন রবীন্দ্রনাথের কাছ থেকে। পারিবারিকভাবে ঠাকুর পরিবার আর রায় পরিবারের মধ্যে দীর্ঘদিনের সুন্দর সম্পর্ক ছিল। সত্যজিতের পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন, আর পিতা সুকুমার রায় ছিলেন বিশ্বকবির পরম স্নেহভাজন। এমনকি বিভিন্ন সময়ে তোলা বিশ্বকবির কিছু কিছু ছবির ফটোগ্রাফার ছিলেন সুকুমার রায় স্বয়ং। 10 বছরের বালক সত্যজিৎ রায়, যাকে মানিক নামেই রবীন্দ্রনাথ চিনতেন, বিশ্বকবির সামনে কিছুটা ইতস্তত ভঙ্গিতে অটোগ্রাফের খাতাটা নিয়ে দাঁড়াতেই কবি পরম স্নেহে কাছে টেনে নেন তাকে। বালক মানিক খাতাটা এগিয়ে দিয়ে তার ইচ্ছার কথাটা ব্যক্ত করলে কবি পরম স্নেহে বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। মানিক পরদিন কবির বাড়িতে গেল। খাতা খুলে বালক সত্যজিৎ 8 লাইনের ভুবন জয় করা কবিতাটা দেখল। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। একটানে 8টি লাইন আবৃত্তি করে কিছুক্ষণ থামল সে, তারপর দম নিয়ে লাইনগুলোর নিচের শব্দগুলো উচ্চারণ করলো। 7ই পৌষ 1336, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার মা জানতে চাইলেন লাইনগুলোর মানে বুঝেছে কিনা। সে তখন অল্প মাথা ঝাঁকিয়ে জানায় কিছুটা বুঝেছে। রবীন্দ্রনাথ সত্যজিৎ সম্পর্ক মূলত শুরু হয় এখান থেকে। 1937 সালে 16 বছর বয়সে শান্তিনিকেতনে ভর্তি হন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের মৃত্যু অবধি তিনি শান্তিনিকেতনেই ছিলেন। এরপর চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি ছবি বানাতে এসে একের পর এক রবি ঠাকুরের গল্প নিয়ে কাজ করেন এবং সেই ছবিগুলো সর্বকালের সেরা ছবি হয়ে থেকে গিয়েছে আজও। পরিচালনার বর্ণিল ক্যারিয়ারে অনেক গল্প উপন্যাস নিয়েই কাজ করেছেন সত্যজিৎ রায়, তবে সবসময়ই তার একটা বিশেষ দুর্বলতা ছিল রবি ঠাকুরের কর্মে। 1961 সালে সত্যজিৎ রায় রবি ঠাকুরের 3টি ছোট গল্প সমাপ্তি, পোস্টমাস্টার ও মণিহারা নিয়ে একত্রে নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 3 কন্যা। তার 3 বছর পর 1964 সালে মুক্তি পায় নষ্টনীর গল্প অবলম্বনে নির্মিত ছবি চারুলতা, যেখানে একজন নিঃসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। 3 কন্যা ও চারুলতা ছাড়াও সত্যজিৎ রায় 1984 সালে নির্মাণ করেন ঘরে বাইরে সাহিত্যকর্ম থেকে একই নামের একটি চলচ্চিত্র, যেখানে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জেনিফার কাপুর ও স্বাতিলেখা সেনগুপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে একটি তথ্যচিত্র মুক্তি পায়। ভারতের সরকারি ব্যয়ে এটি নির্মিত। ইংরেজি ভাষায় নির্মিত এই তথ্যচিত্রে ধারা বর্ণনা দেন সত্যজিৎ রায় নিজেই। চিত্রনাট্যও তারই লেখা। On the 7th of August 1941, in the city of Calcutta, a man died. 54 মিনিটের এই তথ্যচিত্রের সঙ্গীত পরিচালনা করেন জ্যোতিরিন্দ্র মৈত্র। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন রয়া চ্যাটার্জি, শোভনলাল গাঙ্গুলি, শরণ ঘোষাল, পূর্ণেন্দু মুখার্জি, কল্লোল বোস, সুবীর বোস, ফণী নান, নরম্যান অ্যালিস। 1000 বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথের অসামান্য প্রতিভা ও সৃষ্টিশীল জীবনকে তুলে ধরার জন্য বাস্তবিকই প্রয়োজন ছিল সত্যজিৎ রায়ের মতো শক্তিশালী নির্মাতার। সত্যজিৎ রায় খুব ভালো করে চিনতেন রবীন্দ্রনাথকে, আর সেজন্যই সত্যজিৎ যখনই রবি ঠাকুরের গল্প নিয়ে কোনো ছবি করেছেন তার সেরাদের সেরা হয়েছে। শুধু যে পারিবারিক সূত্রেই তারা সম্পর্কিত ছিল তা নয়, এই 2 কিংবদন্তির শৈল্পিক সম্পর্কও ছিল খুবই মজবুত। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। সত্যজিৎ তার নির্মিত সকল চলচ্চিত্রে আলো ফুটিয়েছেন। জনাব মোর্শেদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই, সত্যজিৎ রায় বিংশ শতকের নির্মাতা, একবিংশ শতাব্দীতে এসেও এখনও তিনি অনেক প্রাসঙ্গিক কেন মনে হয়? আপনাদের দুজনের কাছে জানতে চাচ্ছি। প্রথমে মোর্শেদুল ইসলাম, আপনি ছোট করে জানাবেন।
আমি কিছুই শুনতে পাচ্ছি না, জনাব কারণ মোর্শেদুল ইসলাম নিউজটা ওভারল্যাপ করছে। জনাব অনেক মোর্শেদুল ইসলাম, বিংশ শতকের চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় একবিংশ শতকে এসেও এখনো চলচ্চিত্র নির্মাতাদের কাছেও এখনো ব্রাত্য তিনি। আপনার কাছে কি মনে হয়, ছোট করে জানাবেন আমাদেরকে। অবশ্যই সত্যজিৎ রায় এখনো প্রাসঙ্গিক তো বটেই। সত্যজিৎ রায় আমার মনে হয় সবসময় প্রাসঙ্গিক থাকবেন, কারণ সত্যজিৎ রায়ের মতো কালজয়ী চলচ্চিত্রকার, কালজয়ী আমরা কেন বলছি, কারণ তিনি কালকে জয় করেছেন। এবং যতদিন চলচ্চিত্র থাকবে, যতদিন তরুণদের মনে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন থাকবে, ততদিন সত্যজিৎ রায় থাকবেন এবং ততদিন সত্যজিৎ রায় তাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। সুতরাং সত্যজিৎ রায় কিন্তু সবসময় প্রাসঙ্গিক থাকবেন। জনাব আর বিধান একটি কারেকশন দিতে চাই যে যেই প্রতিবেদনটি আমরা একটু আগে দেখলাম, সেখানে যে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি যে প্রামাণ্য চিত্রটা নির্মাণ করেছেন, জি সেটা বলা হয়েছে যে চিত্রনাট্য তিনি করেছেন। শুধু চিত্রনাট্য নয়, সেই ছবিটা কিন্তু পরিচালনাও করেছেন জি সত্যজিৎ রায়, যেটা রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে জি নির্মিত হয়েছিল, তাই না? হ্যাঁ। যাই হোক, আমার মনে হয় সত্যজিৎ রায় সবসময় প্রাসঙ্গিক থাকে। জনাব বিধান রিবেরু, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ব্যাপারটিকে? আবার একটু যদি বলতেন, কারণ আমি খুব শুনতে পাচ্ছিলাম না। জনাব বিধান শব্দ রিবেরু, লিক বিংশ হচ্ছিল। শতকের চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এখনো সমানভাবে প্রাসঙ্গিক। এখনকার সময়ে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের কাছে তিনি গবেষণার অনেক বড় একটি অংশ, তার সকল কাজ। এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, প্রাসঙ্গিক তো অবশ্যই না, হলে একটা মানুষের জন্মের 100 বছর পরে আমরা আলাপ করছি কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং আরো 200 বছর পরে হবে, কারণ কার্ল মার্কসকে আমরা স্মরণ করলাম না 200 বছর, এই যে 2 বছর আগেই তো স্মরণ করলাম, 200 বছর হয়ে গেল। তারপর মানে চলচ্চিত্র মাধ্যম হিসেবেই তো এত নবীন আসলে, তাই না? সেটা তো এই কিছুদিন আগেই হলো। 1896 সালে যদি ধরি, তাহলে 1996 সাল ছিল তো 100 বছর চলচ্চিত্র। তাহলে 1996 থেকে এখন হচ্ছে 2021, কাজে বেশি পুরনো ব্যাপার নয়। আর সত্যজিৎ আসলে শুরুর দিককার মানুষের যদি ধরি, যে 55 সাল যদি ধরি, তাহলে মোটামুটি তিনি শুরুর দিককার মানুষই, যে চলচ্চিত্রকে যে এই শক্তিকে অনুধাবন করতে পেরেছেন, এবং তিনি চলচ্চিত্রকে আসলে চলচ্চিত্রের মধ্য দিয়ে নিজের গল্পটাকে বলার চেষ্টা করেছেন। নিজের ভেতর যে আমি বলতে চাই যে যেভাবে তিনি গল্পকে দেখেছেন এবং যেভাবে গল্পকে তিনি উপস্থাপন করতে চান, সেটা তিনি ওটার মধ্য দিয়ে, চলচ্চিত্রের মধ্য দিয়ে, ক্যামেরার মধ্য দিয়ে বলতে চেয়েছেন। তবে একটা কথা বলতে চাই, সত্যজিৎ রায় আমাদের কাছে একদিকে যেমন অনুপ্রেরণা, আরেকদিকে ভয়ের ব্যাপারও। ভয়ের ব্যাপার এই কারণে, বিপদের ব্যাপার এই কারণে যে সত্যজিতের দ্বারা আমরা বাঙালি যারা রয়েছি, তারা এত বেশি অনুপ্রাণিত এবং এত বেশি আসলে সত্যজিৎ রায়কে দেখে অনুপ্রাণিত হয় বা অনুপ্রেরণা পায়, যে সকলেই সত্যজিৎ রায়ের মতো অতর ফিল্ম মেকার হতে চায়। সত্যজিৎ রায়ের মতো একাই সব হাতে করতে চায়, নিজেই চিত্রনাট্য লিখবে, নিজেই সংলাপ লিখবে, নিজেই সঙ্গীত পরিচালনা করবে, নিজেই হচ্ছে পরিচালক হবে, নিজেই সম্পাদনা করবে, নিজেই ক্যামেরা চালাবে, সিনেমাটোগ্রাফার হবে। কাজে এইটা কিন্তু এই মুহূর্তে চলচ্চিত্রটা বলা হয় যে এটা একটা টিম ওয়ার্ক, অর্থাৎ এখানে ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে পরিচালক, তার অন্যান্য ডিপার্টমেন্ট গুলো অন্যরা চালাবে। কাজেই বাংলাদেশে একে তো হচ্ছে যারা নতুন চলচ্চিত্র নির্মাতা, যারা নতুন ছবি বানান, তাদের একটা প্রবণতা থাকে যে যেহেতু খরচ কম, সেহেতু সবাই নিজেই সব করে ফেলি। কিন্তু আমি মনে করি যে এটা একটা ভয়ের দিকও। কারণ সত্যজিৎ রায়ের মাথার যে চিন্তার যে গড়ন, বা তার যে বেড়ে ওঠা, তার যে কাজের ধরন, যে তিনি মাথার মধ্যে শট রেখে দিতেন, বা একটা স্কেচ করে মাথার মধ্যে সেই দৃশ্যের সজ্জা তিনি মাথায় রেখে তারপরে হয়তোবা শটে যেতেন। সংলাপগুলো হয়তোবা বিভূতিভূষণের উপন্যাস থেকে তখন তুলে তুলে নিয়ে দিচ্ছেন। পথের পাঁচালীর কথা বলছি, এমনকি পথের পাঁচালীর বহু কম্পোজিশন তিনি সিগারেটের প্যাকেটের উপরে এঁকে দিয়েছেন। কাজে এইটা এক ধরন, সবাই তো আসলে সত্যজিৎ রায় হবেন না, কেউ গদার হবেন না, কেউ ত্রুফ হবেন না। জনাব বিধান রিবেরু, আপনাকে ধন্যবাদ। মোর্শেদুল ইসলাম, আপনাদের ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল আমাদের বিশেষ আয়োজন অদ্বিতীয় সত্যজিৎ। এতক্ষণ যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।